আপনাদের কি একটুও সময় নেই আমাদের জন্য? এক এক করে একদিন নয়, 2 দিন নয়, 11টা দিন চলে আজকে দিয়ে 11তম দিন। 10টা দিন চলে গেল। আপনাদের একদিনও কি সময় হলো না আমাদের কথাগুলো শোনার? আজ আমরা রাস্তায় পড়ে আছি। এই যে ঈদটা আমাদেরকে এখানে রাস্তায় করতে হচ্ছে। এর চেয়ে বাজে অভিজ্ঞতা কি হতে পারে? আমার নিজেরও 2টা সন্তান আছে। তো আমি যদি মরে যেতাম ভিন্ন কথা। কিন্তু আমি তো বাঁচে আছি। তাহলে আমার সন্তানকে কেন মা ছাড়া ঈদ করতে হবে? আমার সন্তানের মা বেঁচে আছে, আমি বাঁচে আছি, তারপরে আমার সন্তান মা ছাড়া ঈদ করতেছে, এই দায়টা কার? বাচ্চাকে বুঝে দাবি কি জিনিস, মানববন্ধন কি জিনিস, কেন মা আসে না, মা কেন নাই ঈদে, ঈদেরকে তাকে কে বুঝাবে? আমরা যখন এই চাকরিতে আবেদন করি, এটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আমরা আবেদন করেছিলাম। তো তখন আমরা যদি জানতাম যে একদিন আমাদেরকে এভাবে রাস্তায় নামতে হবে, তাহলে তো আর এখানে আবেদন করতাম না। এটা একটা পুরোপুরি একটা আমাদেরকে মানে ফাঁদে ফেলানো হয়েছে। তারা যখন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, তখন তারা কি করলো, সারা বাংলাদেশব্যাপী একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা নিল 3 ধাপে। যেমন আমি ঠাকুরগাঁ থেকে এসেছি, যারা যদি কেউ কক্সবাজার থেকে এসে থাকে, সে কক্সবাজার থেকে ঢাকা এসে পরীক্ষা দিয়েছে। যে তেঁতুলিয়ায় থাকে, সেও কিন্তু তেঁতুলিয়া থেকে ঢাকায় এসে পরীক্ষা দিয়েছে। এইভাবে একবার নয়, 3-3বার লিখিত, ব্যবহারিক, মৌখিক 3-3বার 3 ধাপে পরীক্ষা দিয়ে কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছি। তো আমাদের ডিপিপিতে উল্লেখ ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। যেহেতু রাজস্ব খাতে স্থানান্তরের জন্য একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সবচেয়ে মাস্ট, জরুরি এটা। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া কিন্তু রাজস্ব চাকরি পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি, এটা বাচ্চা থেকে বুড়ো সবাই জানে যে পরীক্ষা ছাড়া রাজস্ব চাকরি পাওয়া যায় না। কাজে তারা সেই অনুযায়ী, সেই মোতাবেকই কিন্তু তারা পরীক্ষা নিয়েছে, আর আমরা পরীক্ষা দিয়ে এখানে আসছি। এখন আমার কথা হলো, আমরা পরীক্ষা দিয়ে এখানে চাকরি পেলাম, তারপর তারা আমাদেরকে শুধু, আমরা ডিপিপিতে তো লিখিত আমরা দেখেছি, পাশাপাশি তারা আমাদের যে প্রকল্পের যারা পিডি এবং ডিপিটি মহোদয়, তো সেই শ্রদ্ধেয় পিডি এবং ডিপিটি মহোদয়, ওনারা কিন্তু সচিব, ওনারাও কিন্তু বারবার মৌখিক আশ্বাস দিয়েছে যে হ্যাঁ, আপনাদেরকে রাজস্বকরণ করা হবে, কাজে আপনাদেরকে টেনশনের কোনো কারণ নেই, আপনারা এখানে মন দিয়ে কাজ করুন। আর আমরাও তাদের কথা মোতাবেক এখানে মন দিয়ে কাজ করেছি দেখেই কিন্তু আজকে এই প্রকল্পের সফলতা কিন্তু 90%। তা আমাদেরকে যে তারা রাজস্বের আশ্বাস দিল এবং সেই মোতাবেক আমাদের কাছ থেকে তারা প্রকল্পের সফলতা কিন্তু 90% তারা কিন্তু আদায় করলো। কিন্তু বিনিময়ে আজকে আমরা কি পেলাম? এখন আমাদেরকে রাস্তায় থাকতে হচ্ছে। এখানেও একটা বিষয়, এই যে আমরা রাস্তায় আছি, আজকে দিয়ে 11 দিন হলো আমাদের রাস্তায় থাকার। আমরা 28 মে থেকে আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করেছিলাম। তারপর আমরা 1 জুন যখন যমুনার সামনে যখন আমরা পুলিশের কাছে শারীরিক ও মানসিকভাবে যখন আমরা লাঞ্ছনা, হেনস্থার শিকার হই, লাঠিচার্জের শিকার হই, তখন বাধ্য হয়ে আমাদেরকে অনশন ভাঙতে হয়। তারপর থেকে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এই 11 দিন ধরে আমরা রাস্তায় আছি, আজকে পবিত্র ঈদুল আজহা। তো এতদিনও কি আমাদের দাবিগুলোকে আপনাদের শোনার একটু সময় হলো না? এই যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইনাদের কাজটাই কিন্তু হলো মহিলাদের বৈষম্য দূরীকরণ, মহিলাদের উন্নয়ন আর সুযোগ সুবিধা দেখা, কীভাবে তাদের ডেভেলপ করা যায়, এই নিয়েই কিন্তু তাদের কাজ। কিন্তু তাদেরকে একটুও সময় হলো না যে আমরা কেন এসেছি, আমাদের দাবিগুলো কতটুকু যৌক্তিক। এই যে বারবার ডিপিপির কথা বলছি, বারবার বলছি আমাদের রাজস্বকরণের কথা ছিল, বারবার বলছি যে আমাদের নিয়োগটা সুষ্ঠু হয়েছে, 3 ধাপে হয়েছে, আমরা বলছি আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, আমাদের প্রত্যেকে আমরা শিক্ষাগত যে সনদ আছে, এই যে আমরা সব কিছু বলছি। তারপর পাশাপাশি আমাদের যে আরেকটা দাবি, আমাদের বেতন কর্তন করা হয়েছে। এই যে এই পর্যন্ত যা যাবতীয় বলা আছে, সেগুলো আদৌ কতটুকু সত্য নাকি আমরা মিথ্যা বলছি? আপনারা তদন্ত করুন, যাচাই করুন, আমাদের এগুলো যাচাই বাছাই করে আপনারা একটা সিদ্ধান্ত দিন, আমাদের দাবিগুলো মেনে নিন। তা না, আপনাদের কি একটুও সময় নেই আমাদের জন্য? এক এক করে একদিন নয়, 2 দিন নয়, 11টা দিন চলে আজকে দিয়ে 11তম দিন। 10টা দিন চলে গেল। আপনাদের একদিনও কি সময় হলো না আমাদের কথাগুলো শোনার? আজ আমরা রাস্তায় পড়ে আছি। এই যে ঈদটা আমাদেরকে এখানে রাস্তায় করতে হচ্ছে, এর চেয়ে বাজে অভিজ্ঞতা কি হতে পারে? আমার নিজেরও 2টা সন্তান আছে। তো আমি যদি মরে যেতাম ভিন্ন কথা, কিন্তু আমি তো বাঁচে আছি। তাহলে আমার সন্তানকে কেন মা ছাড়া ঈদ করতে হবে? আমার সন্তানের মা বেঁচে আছে, আমি বাঁচে আছি, তারপরে আমার সন্তান মা ছাড়া ঈদ করতেছে, এই দায়টা কার? বাচ্চাকে বুঝে দাবি কি জিনিস, মানববন্ধন কি জিনিস, কেন মা আসে না, মা কেন নাই ঈদেরকে তাকে কে বুঝাবে? তো সে তো অবুঝ বাচ্চা। আমরা কিন্তু কোনো রাস্তা অবরোধ করিনি। এই যে আমরা 11তম দিন আজকে, আমরা এর মধ্যে কিন্তু কোনো রাস্তা অবরোধ করিনি, কোনো রাস্তা বন্ধ করিনি। আমাদের জন্য কিন্তু জনদুর্ভোগ বা
ভোগান্তির সৃষ্টি হয়নি। আমরা যে যমুনা অভিমুখে গিয়েছিলাম সেখানেও কিন্তু আমরা কাকরাইল মোড়ে রাস্তার পাশে ফুটপাতে অবস্থান করছিলাম, আর ওখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল, বলছিল ব্যারিকেডের ওপাশে 144 ধারা। তো আমরা কিন্তু ব্যারিকেডের ওপাশেও যাইনি, ব্যারিকেডের এই পাশেই আমরা রাস্তার পাশে ফুটপাতে অবস্থান নিয়েছিলাম। কারণ কাজে আমাদের দ্বারা জনদুর্ভোগ বা ভোগান্তির সৃষ্টি হয়েছে এটা সত্য নয়, আমরা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করিনি। যে এই এতগুলো নারী জনবল আমরা এখানে খোলা আকাশের নিচে সেই 28 মে থেকে আমরা এখানে অবস্থান করতেছি, তো এইটা তো অবশ্যই একটা নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়। এতগুলো মেয়ে ঢাকা শহরে, বিশেষ করে এই যে ঈদের সময় বলতে গেলে আজ তো ঈদ চলেই এসেছে, সবাই কিন্তু মানে নিজের গ্রামের বাড়ির অভিমুখে রওনা দিছে। ঢাকা প্রায় খালি এখন, তারপরেও আমরা এখানে খোলা আকাশের নিচে অবস্থান করছি। এই যে এত রোদ বৃষ্টি ঝড় সব আমাদের মাথার উপর দিয়ে গেলে আমরা দিন রাত সব এখানে থাকতেছি এতগুলো মেয়ে, এটা তো অবশ্যই রিস্ক। তাছাড়া হাইজিনের বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে, সব মিলিয়ে এই পুরো সময়টা এই 11টা দিন আমাদের জীবনে মানে সবচেয়ে বাজে একটা অভিজ্ঞতা পার করতেছি আমরা। এই যে আমি চাকরিটা করতেছি সেটা তো আমার সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের জন্যই করি, নিজের সুন্দর ভবিষ্যৎ, সন্তানের সুন্দর ভবিষ্যৎ। এখন তারাও আমাদেরকে সুন্দর ভবিষ্যতে আশ্বাস দিয়েছিল, দিয়ে তারা আমাদের জীবন থেকে 7টা বছর কেড়ে নিল। এখন না আমাদের অন্যান্য জায়গায় সরকারি চাকরির আবেদনের বয়স আছে, না আমরা অন্য কোথাও অ্যাপ্লিকেশন করতে পারবো। এভাবে তারা আমাদের সুন্দর সময়গুলো কেড়ে নিল, নিয়ে এখন আমাদেরকে যে রাস্তায় ছুড়ে ফেলে দিয়েছে। এইভাবে তো শুধু আমাদের জীবনটা না, আমার উপর যে আমার সন্তান নির্ভরশীল, তারও জীবন কিন্তু তারও সুন্দর ভবিষ্যৎটা হুমকির মুখে। শুধুমাত্র সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য রাস্তায় পড়ে আছি। যে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক, এখনও আমি এই আশায় আছি যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে, কারণ আমাদের দাবিগুলো যৌক্তিক, আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আসিনি। আমাদের এই যে রাজস্ব খাওয়ানোর দাবি এবং আমাদের যে কর্তনকৃত বেতন ভাতা পরিশোধ করা হোক, এই দুটো দাবি কিন্তু আমাদের যৌক্তিক দাবি। যে আমি এখন এই আশায় আছি যে আমাদের দাবিগুলো মেনে নেবে এবং আমি আমার দাবিগুলো নিয়ে আমি সুষ্ঠুভাবে বাড়িতে ফেরত যাব। আমার এবং আমার সন্তানের একটা সুন্দর ভবিষ্যতের আশায় কিন্তু রাস্তায় পড়ে আছি। কিন্তু এইভাবে পড়ে থাকতে থাকতে যে শেষে যে ঈদও এখানে করতে হবে, এটা আমার এখনও অবিশ্বাস্য লাগতেছে যে এইটা কিভাবে হতে পারে। 10টা দিন চলে গেল, ঈদের দিন চলে আসলো, এই 10 দিনে কি একবারও আমাদের কথা শোনার সময় হলো না? তারা যদি একটু সদিচ্ছা পোষণ করতো, আমাদের কথাগুলো শুনতো, তাহলে হয়তো ঈদের আগেই আমরা বাড়ি যেতে পারতাম। আজকের এই ঈদটা আমি আমার সন্তানের সাথে কাটাতে পারতাম।